ভোট কেন্দ্রে প্রবেশে বাধা 46.4 আর জাল ভোট দিয়েছে 21.4। এটা তো প্রত্যাশিত ছিল না। জামাত এনসিপি 11 দলীয় জোট সারা বাংলাদেশের 64 জেলায় ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা গ্রহণ করছে। আজকে তথ্য প্রমাণ সহকারে সেগুলো দেখায় দিব। আগে কয়েকটা সংবাদ দেখেন, তারপরে তাদের ভয়ঙ্কর পরিকল্পনাগুলো আপনাদেরকে বলছি। এই যে দেখেন, প্রথম আলো পত্রিকায় সাতকানিয়া লোহাগড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর, ইউনো অপসারণের দাবি তোলা হয়েছে। ঠিক আছে, শুধু এইটা না, আরো দেখেন সমকাল পত্রিকায় দেখেন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, 13 জেলায় সংঘর্ষ। চ্যানেল 24-এ দেখেন পাবনার অটোরিয়ায় ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ কর্মীর বাড়ির উপরে হামলা এবং বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটা প্রতিবেদন প্রকাশ করছে। এই প্রতিবেদনে নির্বাচনের পরে 2 দিনে প্রায় শতাধিক সংঘর্ষ হয়েছে, 3 জন নিহত হয়েছে এবং 300-এর উপরে নেতাকর্মীরা আহত হয়েছে। নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে আমরা গতকালকের একটা ভিডিও দৃশ্য, যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যে ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের দিনও, নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিছিলেন। তো সামনেটা ভালো ভোট আমরা মনে করছিলাম, শান্তিপূর্ণ ছিল দৃশ্যত, ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের যে পরিসংখ্যানটা বের হয়ে আসছে তাতে কিন্তু এর আলামতটা ভালো না। টিআইবি আজকে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য প্রকাশ করেছে, তাতে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট দিয়েছে 21.4%। এটা তো অনেক বড়। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল দিয়েছে 14%, সম্ভবত প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। দর্শক, আমার মনে হয় যে আমি তথ্যগুলি আবার বলি আপনাদেরকে, যে এখন এই যে টিআইবি পরিসংখ্যানটা দিল, এটা কিন্তু খুবই বিপজ্জনক পরিসংখ্যান। নির্বাচন পরবর্তী সহিংসতা 125টি, আচরণবিধি লঙ্ঘন 99% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট দিয়েছে 21.4%, জাল ভোট। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল দিয়েছে 14.3%। হাইকোর্ট প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। দর্শক, এই পরিসংখ্যানটা মানে বর্তমান প্রেক্ষিতে যে ভালো নির্বাচন, সেই নির্বাচনের গায়ে কিন্তু কালিমা লেপন করে দিল। এবং টিআইবি তো যেন তেন প্রতিষ্ঠান না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং তারা অতীতেও আওয়ামী লীগ আমলেও এমন কিছু দুর্নীতির তথ্য চিত্র দিত, যেটা নিয়ে সরকারের কাপাকাপি শুরু হতো এবং টিআইবিকে যা তা বলা হতো এটা বিএনপির অঙ্গ সংগঠন মুক্ত। কিন্তু এখন এই ঘটনাটা কি? প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। এটা তো ভালো, অনেক বড় সংখ্যা। তারপরে ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল হয়েছে যে সংখ্যাটা, তো অবাক করার মতন। দর্শক, এটা তো মানে বিশ্বাস করাই কঠিন। নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে 125টা, সংখ্যাটা অনেক বেশি। আর আচরণবিধি লঙ্ঘন তো মোটামুটি সবাই করছে, এটা বোঝা যাচ্ছে। ভোট কেন্দ্রে প্রবেশে বাধা 46.4 আর জাল ভোট দিয়েছে 21.4। এটা তো প্রত্যাশিত ছিল না। ভালো ভোটের এই যে মানে ঢেকুর তুলছিলাম আমরা এই একদিন, কিন্তু এই পরিসংখ্যানগুলি তো খুবই মানে ভালো ভোটের পক্ষে না। তার মানে আমরা রাজধানীর মানে বা শহরগুলোর যে চিত্রগুলো দেখছি, গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের চিত্র তেমনটা ছিল না। মানে যেখানে মূল পক্ষ আর কি, যার নিয়ন্ত্রণ দাপট বেশি ছিল, সেখানে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে। এই যে ভোটের আগেই ব্যালটে সিল দিয়েছে 14.3%। এই তথ্যটা মাথায় রাখা দরকার, নির্বাচন কমিশনের তদন্ত করা দরকার এবং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ এই পরিসংখ্যানটা কিন্তু প্রতিপক্ষরা কিন্তু
অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যেমন ওই যে দিনের ভোট রাতের পরিসংখ্যান সহ আওয়ামী লীগ আমলের এই 3টা নির্বাচন সারা বছর ব্যাপী কিন্তু ক্যাম্পেইন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের ভিত্তিটাকে দুর্বল করে দিয়েছে। এখন এইটার যে চিত্রটা, এটা অবশ্য যেহেতু ক্ষমতায় ছিল না বিএনপি বা জামাত, সুতরাং একটাই সেফ সাইড যে এটা সরাসরি বিএনপিকে দোষারোপ করা যাবে না, জামাতও করা যাবে না। কিন্তু আবার এটাও ঠিক দুই দল মিলেই যে কাজটা করছে এটা আবার পরিষ্কার। সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিকভাবে এটা খুব একটা সমস্যা হবে না, কোনো পক্ষই এটা নিয়ে মাঠে নামবে, আন্দোলন করবে, হইচই করবে তা না। কিন্তু সামগ্রিকভাবে ভালো নির্বাচনের জন্য, সুন্দর সুষ্ঠু নির্বাচন, যেটা ইউরোপীয় ইউনিয়ন বলে গেল যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে এবং এটা একটা ভালো উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত হলো, বিশ্বাসযোগ্য নির্বাচন হিসাবে যে সার্টিফিকেট গুলো দিল, টিআইবির এই পরিসংখ্যানের সাথে কিন্তু এটা মিলছে না। এটা কিন্তু অ্যালার্মিং, বলে রাখলাম। এই সংবাদগুলো কিন্তু সেভাবে প্রচার হচ্ছে না। এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখনো জামাত শিবিরের বট বাহিনীর দখলে। জামাত শিবির দিনের পর দিন মিথ্যা ন্যারেটিভ তৈরি করবে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই দিবে, মানুষজনের কাছে বিএনপি কে ছোট করবে। এদের বিরুদ্ধে যদি আমরা ন্যারেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই দিতে না পারি, তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করতেছে। তাই আমাদের উচিত হবে এদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট করে ব্যাপকভাবে ভাইরাল করা। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজেও এই ভিডিওটা পাবেন, সেখানে গিয়ে ব্যাপকভাবে ছড়াই দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন এই ধরনের সহিংসতা, হামলার অভিযোগ আসতেছে, তখন নিজেদেরকে ধোয়া তুলসীর পাতা বানানোর জন্য জামাত শিবির আজকে বায়তুল মোকাররম মসজিদের 2 নম্বর গেটে বিক্ষোভ মিছিল করছে। যখন এই সরকার গঠনই হয় নাই এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হস্তান্তর করে নাই, সেই সময় জামাত শিবির কৌশলে এই বিক্ষোভ মিছিলটা ডাক দিছে। মানে মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেছে যে সারা বাংলাদেশে নেতাকর্মীদের উপরে হামলা চলতেছে। কিন্তু আমি তথ্য প্রমাণ সহকারে সংবাদ মাধ্যমের নিউজগুলো আপনাদের দেখালাম যে হামলাগুলা কারা করতেছে। ঠিক আছে, এগুলো ব্যাপকভাবে ভাইরাল করা উচিত। এখন এই যে বিক্ষোভের ডাকটা দিছে, এই বিক্ষোভের ডাকের কারণ হিসেবে তারা দেখাইছে নির্বাচনে অনিয়ম, কারচুপি, দুর্নীতি, সারা বাংলাদেশে নেতাকর্মীদের উপরে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং ধর্ষণের অভিযোগও তুলছে। আগে ধর্ষণের বিষয়টা বলি। এই যে নোয়াখালী হাতিয়ায় যেই মহিলা অভিযোগ করছিল যে ধানের শীষের নেতাকর্মীরা তাকে ধর্ষণ করছে, পুলিশ কিন্তু পরে প্রমাণ করছে যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বুঝতে পারছেন? কিন্তু সেই সংবাদটা ছড়াই নাই। তাকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাকে ধর্ষণের অভিযোগ যে পুরাই মিথ্যা সেটা কিন্তু ছড়াই নাই। এটা হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর সোশ্যাল মিডিয়ায় আধিপত্য। ঠিক আছে, এখন তারা অভিযোগ তুলছে নির্বাচনে কারচুপি হয়েছে। আচ্ছা, নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? আপনারা নির্বাচন মেনে নিয়ে আপনারা ছায়া সরকার গঠন করতেছেন, ছায়া মন্ত্রী পরিষদ গঠন করতেছেন, আবার বিক্ষোভ মিছিল ডাকতেছেন যে নির্বাচনে কারচুপি, অনিয়ম, দুর্নীতি হয়েছে। কোনো প্রমাণ তো এখন পর্যন্ত দেখাতে পারেন নাই। আবার সংসদে যাওয়ার জন্য লাফালাফি করতেছেন। মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যা করা দরকার এই জামাত শিবির, এনসিপির 11 দলীয় জোট কিন্তু করবে। আরো বেশ কিছু ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে, সেগুলো আপনাদেরকে বলতেছি। তার মধ্যে এই যে হামলার যে অভিযোগগুলো তুলছে, এই হামলার যে অভিযোগ সেটা জামাত শিবিরের নেতাকর্মীরাও হামলা করেছে। আমি বলতেছি না যে শুধু জামাত শিবিরের নেতাকর্মীরা করছে, বিএনপির নেতাকর্মীরাও করছে। তাহলে এই ক্ষেত্রে জামাত শিবির, এনসিপির যে 11 দলীয় জোট, এদের কি করা উচিত ছিল? যেহেতু এখন পর্যন্ত সরকার দায়িত্ব গ্রহণ করে নাই এবং ইউনূস সরকার দায়িত্ব হস্তান্তর করে নাই, সেই ক্ষেত্রে বিএনপির সাথে বসে তাদের একটা নেগোসিয়েশন করা দরকার ছিল, একটা বুদ্ধি করা দরকার ছিল যে কিভাবে এই সকল সহিংসতা রুখে দেওয়া যায় এবং বন্ধ করা যায়। সেইটা না করে তারা তাদের নেতাকর্মীদের আরো উস্কা দিচ্ছে বিক্ষোভের মাধ্যমে, যাতে সারা বাংলাদেশে আরো এই ধরনের ঘটনা ঘটে আর বিএনপির ঘাড়ে দায় চাপানো যায়। একদিকে তারেক রহমান স্যারের সাথে তারা দেখা করে বলতেছে যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাকে সহযোগিতা করব, একটা মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণে আপনার সাথে আছি। অপরদিকে বিভিন্ন ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে তারা বিএনপির উপরে দোষ চাপাচ্ছে। বুঝতে পারছেন তাদের মহাপরিকল্পনাগুলো কি কি? আরো আছে সবচেয়ে মারাত্মক যে ঘটনাগুলা, তার মধ্যে বেশি মারাত্মক এবং ভয়াবহ যেগুলো সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে খায়, সেটা হচ্ছে ধর্ষণের অভিযোগ। আপনারা দেখছেন শেখ হাসিনার সময় অন্যান্য খুন, গুম এগুলোর যদি মানে নিউজগুলো ভাইরাল না হতো, ধর্ষণের নিউজগুলো কিন্তু ব্যাপক ভাইরাল হতো। একটা সরকারকে পতন করতে হলে ওই দেশে ধর্ষণের ঘটনা ঘটাতে হবে রহ রহ, এবং ওই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে হবে। এই জামাত শিবির কিন্তু সেই পরিকল্পনায় গ্রহণ করছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নোয়াখালীর হাতিয়ায়। তিনি প্রথমে ডাক্তারের কাছে গেছে যে তিনি আহত হয়েছেন, আহতের সেবা নিচ্ছে, ডাক্তার আহত হওয়ার চিকিৎসা করতেছে। হঠাৎ করে ঘন্টাখানিকের মধ্যে তিনি বলে উঠলেন আমাকে ধর্ষণ করা হয়েছে।
এখন ডাক্তার সেখান থেকে তাকে গাইনি ওয়ার্ডে ট্রান্সফার করলেন। তারপরে পুলিশ গিয়া তদন্ত করে দেখে ঘটনা পুরাই মিথ্যা। এই মিথ্যা ঘটনা কিন্তু প্রচার হয় নাই, ধর্ষণের ঘটনায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এনসিপির নেতাকর্মীরা এবং জামাতের নেতাকর্মীরা ব্যাপকভাবে উত্তাল সৃষ্টি করছে, এবং জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনিও সেই জায়গায় যাওয়ার কথা বলছিলেন, গেছেন কিনা আমি জানি না। এখন বুঝতে পারছেন আরো কি কি মারাত্মক ঘটনা ঘটাবে সেটা আপনাদেরকে বলি। এরপরে এই যে হিন্দুদের উপরে নির্যাতন হতে পারে এবং দায় চাপাবে বিএনপির উপরে, কিভাবে হবে? আপনারা দেখছেন 5 আগস্টের পরে বিভিন্ন মন্দির টন্দির পাহারা দিছে কিন্তু জামাত শিবিরের লোকজন, এই বিষয়গুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন মন্দির পাহারা দিছে, সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় নাই। আবার 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বিভিন্ন মাজার টাজার যেগুলো আছে, এই যে ছায়ানটের মতো খুবই গুরুত্বপূর্ণ এক জায়গা, এগুলো কিন্তু ভাঙচুর করছে, কবর থেকে লাশ তুলে সেটা পোড়ানো হয়েছে। সেই ঘটনাগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং তার সেটা কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, এখন পর্যন্ত সেগুলো কিন্তু প্রকাশ হয় নাই। ওটা কি বিএনপির উপরে দোষ চাপায় দিবে? বিএনপির উপরে দোষ চাপায় দিতে পারে নাই বিধায় তারা নিশ্চুপ আছে। বুঝতে পারছেন? এই ধরনের অনেক ঘটনা ঘটবে, হয়তো হিন্দুদের বা সংখ্যালঘু যারা আছে তাদের বাড়িঘর গিয়ে হামলা করবে, তাদের জায়গা জমি দখল করার চেষ্টা করবে এবং দোষ চাপাবে বিএনপির উপরে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে যে জামাতি ইসলাম 5 আগস্টের পরে এদের বাড়ি ঘর মন্দির পাহারা দিছে, আর এখন বিএনপি ক্ষমতায় আসে সেগুলো দখল করতেছে। এগুলোর বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। যদি সেগুলো কথা আমরা না বলতে পারি তাহলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে যাবে, সাধারণ মানুষজন কিন্তু গ্রহণ করবে, ভবিষ্যৎ বিএনপির জন্য খুবই খারাপ হয়ে দাঁড়াবে। এই জন্য আমার আপনার সবার উচিত, যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার দ্রুত সত্যতা প্রমাণ করে সেগুলো ছড়িয়ে দেওয়া। হয়তো একটা পত্রিকার মাধ্যমে প্রথমে ছড়িয়ে পড়বে বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়বে যে এই ঘটনা ঘটেছে, সেটা ব্যাপক ভাইরাল হবে, কিন্তু ওই ঘটনার পিছনে কে, সেই কারণটা কিন্তু পরে আসবে। পরে আসলে সেটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হতে দিবে না জামাত শিবিরের পট বাহিনী। এই দিক থেকে সাবধান থাকতে হবে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় না, সব জায়গায় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, এমনকি টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে। যেখানে এইভাবে গুজব ছড়াতে পারে জামাত শিবিরের বট বাহিনী, সেখানে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এই পুরো সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের যিনি মূল নায়ক আছেন পিনাকিদা, তো আজকে ওনার বাড়ির সামনে আমরা গতকালকের একটা ভিডিও দৃশ্য, যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যে ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের দিনও, নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে এখন একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, বারবার সেনাবাহিনী সহ যেন উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই 32-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের, যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষু শুনছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচত। আর যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে ওরকম কোনো কিছু করতে পারলো না, যখন ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। আর আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে স্লোগান দিচ্ছে, মিছিল করছে। পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এই দেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপিকে নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না,
এখন যদি বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি, সবাই বলি, তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি, যে তারেক রহমানের এই প্ল্যান হচ্ছে দেশ বিক্রির প্ল্যান, ভারতের সাথে আঘাত করছে, এই করছে সেই করছে, যেখানে খোদ পিনাকিদা নিজেই ভারতের পাসপোর্ট নিয়ে তিনি মানে দেশ ছাড়ছেন। তো এরকম অনেক কিছুর মধ্যে তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে দেয় নাই। আর আজকে উল্টা ওনার বাড়ির সামনেই আমরা ধানমন্ডি 32-এর চিহ্ন মানে চিত্র না, ওটা 100 বলে এটা ছিল 10। তবে ভবিষ্যতে এমন ঘটনা হয়তো বা আরো ঘটতে পারে, দেখা যাক কি হয়, সময় বলে দিবে। ভালো থাকবেন।